সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের পরবর্তী লেকচারটা দেখছি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। আমরা আগের লেকচারে কিন্তু গতিশক্তি এবং কাজ শক্তি উপপাদ্যটা শিখে এসেছিলাম। এই লেকচারে আমরা গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা দেখার চেষ্টা করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ রৈখিক ভরবেগের সাথে সম্পর্ক লেখা আছে এবং এখানে একটা গ্রাফ দেওয়া আছে। তো গ্রাফটা কেন হলো এবং সম্পর্কটা কেমন সেটা চলো একটু দেখে নিই। প্রথম কথা, রৈখিক ভরবেগ অথবা লিনিয়ার মোমেন্টাম, আমরা টার্মগুলো একটু লিখে রাখি। রৈখিক ভরবেগ অথবা লিনিয়ার মোমেন্টাম, এটাকে আমরা এরকম পি দ্বারা এক্সপ্রেস করি অথবা প্রকাশ করি। এটাকে আমরা লিখি কি বলতো? এটাকে আমরা লিখি হচ্ছে এমভি। এখন রৈখিক ভরবেগের সাথে গতিশক্তি যদি আমি সম্পর্ক স্থাপন করতে চাই, গতিশক্তির ইকুয়েশনটা আমাকে লিখতে হবে, সেটা হচ্ছে হাফ এমভি স্কোয়ার। এখন এখানে দেখতে পাচ্ছ এমভি স্কোয়ার আছে, এম এর উপর পাওয়ার হচ্ছে 1 আর ভি এর উপর পাওয়ার হচ্ছে 2। দুটাকে যদি আমি কোলাবোরেট করতে চাই, মানে একসাথে করতে চাই, হয় দুটাতে যদি আমার এমভি থাকতো তাহলে এমভি এর বদলে আমি পি বসাই দিতে পারতাম। আর একটা বিষয়, যদি দুটার উপরে আমি স্কোয়ার থাকতো তাহলে আমি সেখানে পি স্কোয়ার লিখতে পারতাম, কিন্তু এখানে কোনোটাই নাই। তাহলে আমাদের কি করতে হবে? একটু মডিফাই করতে হবে। তো মডিফাইটা কেমনে করবো দেখো, উপরে নিচে আমি এম দ্বারা গুণ করব, তার মানে এম স্কোয়ার বাই এম, আর উপরে ভি স্কোয়ার আছে সেটা থাকুক। এখন এই যে এম স্কোয়ার ভি স্কোয়ার যেটা আছে দেখো, এখানে যদি আমি এম স্কোয়ার ভি স্কোয়ার করি, সেটা কার মান চলে আসবে বলো তো? পি স্কোয়ারের মান চলে আসবে। তো এটার বদলে আমি এখন পি স্কোয়ার লিখে দিব, তার মানে এটা হবে পি স্কোয়ার বাই টুয়াইজ এম, হুইচ ইজ কাইনেটিক এনার্জি। তার মানে এটা আসলে কাইনেটিক এনার্জির সাথে ভরবেগের, রৈখিক ভরবেগের সম্পর্কটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমাদের এখানে তাইলে ইকেটা হচ্ছে রৈখিক গতিশক্তি, এমটা হচ্ছে ভর, আর পিটা হচ্ছে ভরবেগ। এখন দেখতে পাচ্ছ এখানে আবার কি আছে, একটা গ্রাফ আছে। তো গ্রাফটা কিভাবে আসলো সেটা জন্য আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। গ্রাফে দেখতে পাচ্ছ এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে পি, মানে এই যে ভরবেগের পোর্শন, ওয়াই অক্ষ বরাবর আছে ইকে, আর 2m হচ্ছে এখানে ধ্রুবক। যেহেতু গ্রাফে নাই, গ্রাফে যেহেতু এমকে এক্সপ্রেস করা হয় নাই, তার মানে এমটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক অথবা কনস্ট্যান্ট। তাহলে এই গ্রাফটা আসলে তখনই সত্যি যখন এমটা হচ্ছে ধ্রুব অথবা কনস্ট্যান্ট, মানে যার পরিবর্তন হয় নাই। এখন এইখান থেকে যদি আমার এমটা ধ্রুবক হয়ে যায়, তাহলে আমি এখানে একটা কেস লিখি। এখানে ধরো আমি লিখলাম এখানে কেস 1, যেখানে এম অথবা ভর হচ্ছে অপরিবর্তনশীল অথবা ধ্রুব, যেটাকে আমরা কি বলতে পারি? কনস্ট্যান্ট বলতে পারি। তো এম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তখন গতিশক্তি নির্ভর করে কার উপরে? ভরবেগের উপর নির্ভরশীল। তখন গতিশক্তিটা ভরবেগের বর্গের সমানুপাতিক হবে, মানে যার ভরবেগ বেশি হবে তার গতিশক্তি কি হবে? বেশি হবে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমি যদি এখানে এই ইকুয়েশনটাকে একটু এখানে লিখি, ই কে সমান পি স্কোয়ার বাই 2m। তো পিটাকে আমি কোন অক্ষে বসাইছি দেখো? এক্স অক্ষে বসাইছি। তো পি এর বদলে আমি লিখবো হচ্ছে এক্স, ইকেটাকে বসাইছি ওয়াই অক্ষে, এটার বদলে লিখবো ওয়াই, আর 2mটা হচ্ছে এখানে একটা ধ্রুবক। তো 2mটা যেহেতু একটা ধ্রুবক, এই ধ্রুবককে আমি প্রকাশ করলাম এখানে এ দ্বারা। যেহেতু 2m ধ্রুবক, এটাকে আমি এ হিসেবে প্রকাশ করলাম। তাহলে এ হচ্ছে এখানে কি বলতো? একটা কনস্ট্যান্ট। এই যে ধ্রুবকটা, সে এর মান আমি কত ধরছি? 2m ধরছি। এবং এটা কি বলতো? এটাও কিন্তু ধ্রুব। এম যদি ধ্রুব হয় 2m অবশ্যই ধ্রুবই হবে। এখন এখানে যে এটা আছে, এটা যদি 1/a হয়, এটাকে যদি 1/a চিন্তা করি, তাহলে এটাকে আমি 1/a কে আবার ধরলাম যে 1/a এর মান আমি ধরলাম হচ্ছে b। তাহলে 1/a এর বদলে এটাকে আমি এভাবে লিখতে পারি দেখো, 1/a ইন্টু এক্স স্কোয়ার। 1/a টাকে আমি কি লিখতে পারি? b লিখতে পারি। তাহলে লিখলাম bx স্কোয়ার। আর এই পাশে আমাদের কে আছে? y আছে। তাহলে ফাইনাল যে ইকুয়েশনটা দাঁড়াইলো y সমান bx স্কোয়ার, এটা আসলে কার গ্রাফ বলো তো? যারা কনিক পড়ে আসছো নিশ্চয়ই জানো যে এক্স আর ওয়াই এর মধ্যে যদি একটার পাওয়ার হচ্ছে 1 হয় আর একটার পাওয়ার যদি 2 হয়, তাহলে এই গ্রাফগুলোকে আমরা বলি হচ্ছে প্যারাবোলিক গ্রাফ। তাহলে এই গ্রাফের নামটা কি হবে? পরাবৃত্তীয় লেখচিত্র অথবা প্যারাবোলিক গ্রাফ। এজন্য গ্রাফটা দেখতে কেমন হয়েছে? প্যারাবোলার মতো হয়েছে। বলতে পারো যে প্যারাবোলার মতো কিভাবে হইলো ভাই? প্যারাবোলার গ্রাফগুলো আসলে কেমন? প্যারাবোলার গ্রাফগুলো আসলে এরকম, ঠিক আছে? তো যেহেতু এটা y সমান bx স্কোয়ার, এই জন্য গ্রাফের প্যাটার্নটা হচ্ছে এরকম হবে। যদি এটা এমন হইতো যে y সমান মাইনাস bx স্কোয়ার, যদি একটা মাইনাস থাকতো, y সমান যদি একটা নেগেটিভ ভ্যালুকে ইন্ডিকেট করতো, তখন গ্রাফটা কেমন হইতো? তখন গ্রাফটা হইতো এরকম, নিচের পোর্শনে থাকতো আর কি। যদি y সমান মাইনাস bx স্কোয়ার হইতো তখন এটা হইতো। তো যেহেতু এখানে মাইনাস না, তো সুতরাং আমাদের এখানে প্লাস পোর্শনের জন্য এটা ভ্যালিড, উপরের পোর্শনটা ভ্যালিড। আর এই প্লাস পোর্শনের ক্ষেত্রে
আমরা এখানে শুধুমাত্র কোন পাশটা দেখাইছি, এই যে এই পাশটা দেখাইছি, শুধু এই পাশটা আমি হচ্ছে এখানে এই গ্রাফে দেখাইছি। তো এই পাশটা আর এই পাশটা দেখো তোমরা মিলে একই রকম। তাহলে আশা করি বুঝছি গ্রাফটা কীভাবে এরকম হইলো। প্যারাবোলিক গ্রাফ দেখে আসলে এটা শেপটা এরকম হয়েছে। আচ্ছা, এবার তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখি। এখানে দেখো বলছে কৌণিক ভরবেগের সাথে সম্পর্ক। তো কৌণিক ভরবেগের সাথে কার সম্পর্ক? গতিশক্তির সম্পর্ক। তাহলে আমি যদি এখানে লিখি যে আমাদের যে কৌণিক গতিশক্তিটা আছে সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। রৈখিক গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার আর কৌণিক গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। নিশ্চয়ই তোমরা গতির চ্যাপ্টার এটা শিখে আসছো। আর কেউ যদি না শিখে থাকে কোনো সমস্যা নাই, এই লেকচারটা আমরা যে কে যে আসলে হাফ আই ওমেগা স্কোয়ারের সমান হয় এটা আমি তোমাদের ডিরাইভ করে প্রুফ করে দেখাবো। আচ্ছা, এখন এইখানকার যেই পোর্শনটা আছে, এই যে আই ওমেগা স্কোয়ারের যে পোর্শনটা আছে, রিলেশনটা কার সাথে বলো তো? কৌণিক ভরবেগের সাথে। কৌণিক ভরবেগকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আছে এটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে এল দ্বারা, এবং এই এল এর মানটা হচ্ছে আই ওমেগা। ঠিক আছে, এটাকে আমরা আবার যে এমভি আর সাইন থিটা দিয়ে লিখতে পারি। এখন কথা হচ্ছে এই আই ওমেগাটাকে যদি আমি এখানে রিপ্লেস করতে চাই তাহলে একটা কাজ করব, আমি উপরে নিচে আই দ্বারা গুণ করব। তাহলে উপরে হবে আই স্কোয়ার, নিচে আই, আর উপরে আগে থেকে ওমেগা স্কোয়ার আছে। এখন মিলাই দেখার জন্য একটা কাজ করব, এখানে আই স্কোয়ার ওমেগা স্কোয়ার দুই পাশে স্কোয়ার করে দিলাম। তো এটা কার মান আসবে বলো তো? এল স্কোয়ারের মান আসবে। তাহলে আই স্কোয়ার ওমেগা স্কোয়ারের বদলে এখন আমি লিখতে পারি এল স্কোয়ার, নিচে আসবে 2i, এ পাশ হচ্ছে কৌণিক গতিশক্তি। সো এই রিলেশনটা হচ্ছে কি? গতিশক্তির সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক। তাহলে এলটা হচ্ছে এখানে আমাদের কি বোঝায়? অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক গতিশক্তি বোঝায়। আইটা বোঝায় হচ্ছে আমাদের এখানে জড়তার ভ্রামক অথবা মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এখানে আইটা কি বোঝায়? এখানে আইটা বোঝায় হচ্ছে জড়তার ভ্রামক অথবা মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া। আর এলটা কি বোঝায়? এলটা বোঝায় কৌণিক ভরবেগ, এলটা বোঝায় কৌণিক ভরবেগ অথবা অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, এখন আমরা আগের মতো একটা রিলেশন দেখব। আগের মতো একটা গ্রাফ আমরা আঁকার চেষ্টা করব। এক্স অ্যাক্সিসে আমরা দিলাম হচ্ছে এখানে কৌণিক ভরবেগ এল, আর ওয়াই অ্যাক্সিসে আমি দিলাম হচ্ছে গতিশক্তি। এখন যদি এমন হয়, আগে যেমন আমরা এই ভরটাকে আসলে কি ধরছিলাম? ধ্রুব ধরছিলাম। এই যে দেখো ভরটাকে ধ্রুব ধরছিলাম। একইভাবে এখানে যদি এই যে লবে যেটা আছে মানে সরি হরে যেটা আছে মানে 2i, এই আই মানে জড়তার ভ্রামক যদি ধ্রুব হয় তাহলে এখানে লিখি, এখানে আইটা যদি ধ্রুব হয়, আই ধ্রুব অথবা কনস্ট্যান্ট হলে তখন আমি লিখতে পারবো যে গতিশক্তিটা আসলে কৌণিক ভরবেগের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে এরকম যখন রিলেশন দেখছিলা ইকে যখন পি স্কোয়ারের প্রপোর্শনাল হয়, দেখো পি স্কোয়ার যার মাথায় স্কোয়ার গ্রাফটা তার থেকে আস্তে আস্তে বেঁকে গেছে। এভাবে সহজে মনে রাখতে পারো, যার মাথায় স্কোয়ার গ্রাফ তার থেকে আস্তে আস্তে বেঁকে গেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ইকে হচ্ছে এল স্কোয়ার, তাহলে এল এর উপর স্কোয়ার আছে, তাহলে গ্রাফটা এল থেকে আস্তে আস্তে বেঁকে যাবে। দ্যাট মিনস আমার গ্রাফটা কেমন হবে বলো তো? গ্রাফটা হবে এরকম। আর এই ধরনের গ্রাফের নাম কি বলছিলাম? প্যারাবোলিক গ্রাফ। তাহলে এই গ্রাফটাও হবে কি ভাইয়া? এই গ্রাফটাও হবে একটা প্যারাবোলিক গ্রাফ। এটাও হবে একটা প্যারাবোলিক গ্রাফ, অথবা বাংলা নাম হচ্ছে পরাবৃত্তাকার লেখচিত্র অথবা পরাবৃত্তীয় লেখচিত্র। আশা করি বুঝতে পারছি এখানে। এখন আমরা বিভিন্ন কেস দেখাবো। তো কেস দেখানোর আগে আমি ছোট করে একটু আলোচনা করি। রৈখিক ভরবেগের ক্ষেত্রে আমি আলোচনা করব। ধরো আমরা জানি যে গতিশক্তির সূত্রটা হচ্ছে ই কে সমান পি স্কোয়ার বাই 2m। তো এখানে আমরা মোটমাট দুইটা কেস দেখাইতে চাচ্ছি, কেস 1 আর হচ্ছে কেস 2। আর আমাদের স্লাইডে আবার দুটা কেস আছে, সেটা আমরা আবার দেখাবো। দেখবে এটার সাথে মোটামুটি সেটা মিলে আর কি, একটা মিলবে আর একটা মিলবে না। এখন কেস 1 যেটা আছে আমাদের এখানে, ধরো আমি বললাম একবার আমি পিটাকে ধ্রুবক ধরবো, একবার এমটাকে ধ্রুবক ধরবো। তো পি যদি আমি ধ্রুবক ধরি মানে ভরবেগ পিটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি, তার মানে গতিশক্তি আর পি এর উপর নির্ভরশীল না। তাহলে গতিশক্তি তখন কার উপর নির্ভরশীল হবে? এম এর উপর। তাহলে তখন গতিশক্তি এম এর ব্যস্তানুপাতিক হবে। তার মানে এম এর মান ছোট হলে গতিশক্তির মান বেশি, আর এম এর মান
বড় হলে গতিশক্তির মান কম। তো এম এর মান ছোট মানে কি বোঝায়? এম এর মান ছোট মানে হালকা বস্তু বোঝায়। তার মানে এম এর মান যদি ছোট হয়, মানে হালকা যদি বস্তু হয়, যার এমটা কম, তার গতিশক্তি বেশি হবে। হালকা বস্তুর গতিশক্তি হবে বেশি। আর ভারী যে বস্তু আছে, যার ভরটা হচ্ছে তোমার বেশি, তার গতিশক্তি কেমন হবে? তার গতিশক্তি কম হবে। ঠিক আছে? কেস টুতে আমরা চিন্তা করব, ধরো ভরবেগ এখানে তো আমি ধ্রুবক ধরছি, কেস টুতে আমি ভরটাকে ধ্রুবক ধরবো। তাহলে লিখলাম এখানে কেস টুতে হচ্ছে ভরবেগ না সরি ভর এমটা হচ্ছে কনস্ট্যান্ট। তো ভর এম যদি কনস্ট্যান্ট হয়, তখন এম এর উপর আর গতিশক্তি নির্ভরশীল হবে না। তাহলে যখন গতিশক্তি নির্ভরশীল কার হবে? ভরবেগের উপরে। তখন গতিশক্তি নির্ভরশীল হবে ভরবেগের উপরে, এবং ভরবেগের বর্গের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে ভরবেগ যার বেশি, গতিশক্তি তার বেশি হবে। তাহলে আমি এখানে লিখতে পারবো, তাহলে এখানে যার ভরবেগ বেশি, ভরবেগ যার বেশি, গতিশক্তি তার বেশি। একটা বিষয় হলে আরেকটা কি হবে বলো তো? বেশি হবে। তাহলে এটাও বলতে পারি যে ভরবেগ যার কম, গতিশক্তি তার কম। তো ফ্যাক্টরগুলো আশা করি বুঝছি। আমরা একটু ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্লেনেশন চলো দেখে ফেলি। কেস ওয়ানে একটা হালকা আর ভারী বস্তুর ভরবেগ ওরা সমান বলে দিছে। আচ্ছা, তাহলে ভরবেগ মানে মোমেন্টাম, তো লিনিয়ার মোমেন্টাম এখানে দেখতে পাচ্ছি লিনিয়ার মুভ করতেছে। তো তাইলে এখানকার যে ভর আর বেগ আছে, তাহলে ওর যে ভরবেগটা হবে ভারী বস্তু, সেটা হবে ওর ভর আর ওর বেগ দুটোই কিন্তু ক্যাপিটাল লেটার আছে, ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি। আর ওর ভরবেগটা তাহলে কত? ওর ভরবেগ হবে স্মল এম স্মল ভি। ঠিক আছে? এবার দেখো হালকার ভারী বস্তুর ভরবেগটা ওরা কি বলে দিছে? সমান বলে দিছে। এখন ভরবেগ সমান বলে ডেফিনেটলি এখান থেকে একটা কি আছে, একটা রিলেশন আসবে, কোনো সমস্যা নেই। ভরবেগ সমান বললে আমরা দেখছিলাম যে গতিশক্তিটা ভরের কি ব্যস্তানুপাতিক। তো গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক হলে হালকা বস্তুর গতিশক্তি কি হওয়ার কথা? বড় হওয়ার কথা। তাহলে সেম এই কেসে যেহেতু ভরবেগটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারবো গতিশক্তিটা হচ্ছে ভরের কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তার মানে হালকা বস্তুর গতিশক্তি বেশি। তাহলে এখন আমি কি করব? এখন আমি হালকা বস্তুর গতিশক্তিটা চলো নির্ণয় করে দেখি সেটা আসলেই বেশি হয় কিনা। তাহলে লিখলাম হালকা বস্তুর গতিশক্তি। তাহলে হালকা বস্তুর যে গতিশক্তিটা, ধরো সেটা বললাম ইকে স্মল, সেটা হবে হাফ এম ভি স্কোয়ার। এখন এই মানটাকে কম্পেয়ার করতে হবে কার সাথে? ভারী বস্তুর ভরবেগের সাথে মানে গতিশক্তির সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করার জন্য রিলেশন দিয়ে দিছে যে দুইটার ভরবেগটাই হচ্ছে সমান। তো দুইটারই যদি ভরবেগ সমান হয়, আমি এখানে বলতে পারবো যে ক্যাপিটাল এম ভি আর স্মল এম ভি সমান। এখন দেখো এখানে স্মল ভি এর মান আছে, তাহলে স্মল ভি এর মানটাকে আমি হচ্ছে এখানে বের করে এখানে রিপ্লেস করে দিব। তাহলে রিপ্লেস করি হাফ এম ক্যাপিটাল এম বাই স্মল এম ভি হোল স্কোয়ার। তাহলে এখন কি আসবে? হাফ এম ক্যাপিটাল এম স্কোয়ার স্মল এম স্কোয়ার ভি স্কোয়ার। এখন ছোট করে একটু কাটাকাটি করতে চাই, এই এম আর এই স্কোয়ার যদি বাদ যায়, তাহলে এটা হবে হাফ ক্যাপিটাল এম স্কোয়ার বাই স্মল এম ইন্টু ভি স্কোয়ার। এখন দেখো ভি স্কোয়ারটা কার সাথে আছে? বড় ভি এর সাথে আছে। তাহলে কার গতিশক্তি এখান থেকে আমরা প্রকাশ করতে পারবো? বড়টার গতিশক্তি প্রকাশ করতে পারবো, কারণ বড়টার গতিশক্তি কত হবে? বড়টার গতিশক্তি হবে হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার। তাহলে ওই কাজটা আমি এখন করব, হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার। এটা করার পরে দেখো এক্সট্রা আর একটা এম কিন্তু এখানে আছে, কারণ এম কি স্কোয়ার আকারে আছে এখানে। তাহলে এই এম যেহেতু স্কোয়ার আকারে আছে, এমটাকে আমি আলাদা করে রাখলাম, আর স্মল এম একটা আগে থেকেই আছে। এই লাইন থেকে এই লাইনটা লেখা যায়। তাহলে দেখতে পাচ্ছ হালকা বস্তুর গতিশক্তিটা হচ্ছে এতটুকু হয়েছে। এখন একটা সুন্দর বিষয় এখানে হয়ে গেছে। কি সুন্দর বিষয় দেখো, এই যে এই জিনিসটাকে যদি আমি একটু মার্ক করে তোমাদের বুঝাই, ক্যাপিটাল এমটা আসলে কে বলো? ক্যাপিটাল এমটা হচ্ছে বড় মান, আর স্মল এমটা হচ্ছে ছোট মান। তার কারণ কি? ক্যাপিটাল এম হচ্ছে এখানে বড় বস্তুর ভর, আর স্মল এম হচ্ছে এখানে ছোট বস্তুর ভর। তাহলে যদি উপরে বড় টার্মটা থাকে, তাহলে ভগ্নাংশের মান কিন্তু একের থেকে বড় হয়।
কি বললাম, উপরে যদি বড় মান থাকে, ধরো উপরে 4 নিচে 2, তাহলে উপরে বড় মান থাকলে ভগ্নাংশের মানটাও কি হয়, 1-এর থেকে বড় হয়। তাহলে এখানে ক্যাপিটাল এম বাই স্মল এম এর মানটা অবশ্যই 1-এর থেকে বড়। আর 1-এর থেকে মান যদি এই বড়টার সাথে গুণ হয়, তাহলে আমি এখানে একটা কাজ করি, এটা এভাবে লিখি, ক্যাপিটাল হাফ, এই যে হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার, এটা আসলে কার গতিশক্তি বলো তো, বড়টার গতিশক্তি। তাহলে এটা হচ্ছে ই কে লার্জের গতিশক্তি। তো ই কে লার্জ যদি এটা হয়, তাহলে এটাকে আমি লিখলাম ই কে লার্জ, ই কে লার্জ, তার সাথে গুণ আছে 1-এর থেকে বড় একটা মান। তো 1-এর থেকে বড় মান যার সাথে গুণ হয়, তাকে কিন্তু গুণফলটা কিন্তু তার থেকে বড় হয়। এই যে দেখো, 10-এর সাথে গুণ করলাম 1.5, তাহলে অ্যান্সার কত আসবে, 15। তাহলে 10-এর সাথে 1.5 মানে 1-এর থেকে বড় একটা মান গুণ হয়ে গুণফলটাকে 10 থেকে বড় করে দিছে, 10 থেকে সে 15 হয়ে গেছে। সেমভাবে ইকে লার্জের সাথে যখন তুমি 1-এর থেকে বড় মানকে গুণ করতেছো, তখন গুণফল যেটা থাকবে মানে ইকে স্মল, সেই গুণফলের মানটা এই লার্জের থেকে বড় হবে। তার মানে স্মল যেটা আছে, মানে ছোট বস্তুর গতিশক্তিটা বড় বস্তুর গতিশক্তি থেকে কি হয়ে যাবে, এখানে বেশি হয়ে যাবে। তার মানে হালকা বস্তুর গতিশক্তি কি হবে, বেশি হবে। সো এটা হচ্ছে এখানে একটা প্রুফ যে হালকা বস্তুর গতিশক্তিটা কি হচ্ছে বলতো, বড় হচ্ছে। তুমি এটাকে এভাবে দেখাইতে পারো যে তার মানে আমি এখানে লিখতে পারি যে ই কে স্মল ডিভাইডেড বাই ই কে লার্জ, এটার মান আসতেছে কত, ক্যাপিটাল এম বাই স্মল এম। তো ক্যাপিটাল এম বাই স্মল এম এর যে মানটা, এটা হচ্ছে 1-এর থেকে বড়। তো যেহেতু বড় মান, দেখো এই যে ক্যাপিটাল এমটা যেহেতু বড় মান, তাহলে অবশ্যই এই মানটাও কি হবে, বড় হবে। আর যেহেতু এই মানটা ছোট, স্মল এম যেহেতু ছোট, তাহলে এই মানটাও ছোট হবে। তাহলে দেখো লার্জ যেটা আছে, বড় যে বস্তু আছে তার গতিশক্তি ছোট, আর ছোট বস্তুর গতিশক্তি হচ্ছে বড়। এই জন্য বলছি যে ছোট বস্তুর গতিশক্তিটা এখানে কি আসতেছে, বড় আসতেছে, ছোট বস্তুর গতিশক্তিটা এখানে বড় আসতেছে। তার মানে যেই বস্তুর ভরটা ছোট আছে বা ভর কম আছে, তার গতিশক্তি কি আসতেছে, বেশি আসতেছে। এই প্রুফটাই হচ্ছে আমরা এখান থেকে দেখলাম। উল্টা প্রুফটাও কিন্তু আমরা এখানে করতে পারতাম। উল্টা প্রুফ কি করতে পারতাম, যে ভারী বস্তুর বা বড় বস্তুর গতিশক্তি কি হবে, কম হবে। কারণ ভর বৃদ্ধি পেলে গতিশক্তি কি হয়ে যাবে বলতো, গতিশক্তি হ্রাস পেয়ে যাবে। তো এই প্রুফটা আমরা কিন্তু করতে পারতাম। এটা একটু তোমরা অবশ্যই চেষ্টা করে দেখবা, দেখবা এরকম কোনো একটা ফর্মেটে তোমরা আনতে পারো কিনা। আচ্ছা, এবার চলো এই স্লাইডটা আমরা একটু দেখি। একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান বলে দিছে। আমরা যদি এখানে ভারী বস্তুর গতিশক্তি চিন্তা করি, সেটা কত হবে, হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার। আর হালকা বস্তুর গতিশক্তি কত হবে, হাফ স্মল এম ভি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো হালকার ভারী বস্তু দুটার গতিশক্তি যদি সমান হয়, আমি যদি রিলেশনটা একটু দেখাই তোমাদের, পি স্কোয়ার বাই 2m, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 2 m ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার। তাহলে এখানে একটা বিষয় দেখো, এখানে কে কে ধ্রুবক, সাইড চেঞ্জ করে লিখি, পি স্কোয়ার সমান 2 m ই কে। একে কনস্ট্যান্ট হচ্ছে এখানে গতিশক্তি, এখানে গতিশক্তি সমান বলে দিছে। তাহলে আমাদের এখান থেকে কনস্ট্যান্ট হচ্ছে কে, গতিশক্তিটা কনস্ট্যান্ট। আর 2, যে কোনো নাম্বার নিজে সবসময় কনস্ট্যান্টই হয়। তাহলে দুইটাই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখানে ফ্যাক্টরটা হচ্ছে ভর। তাহলে এখানে রিলেশন হবে পি এর সাথে এম এর। তো এখান থেকে বুঝতে পারতেছি পি স্কোয়ারটা হবে এম এর প্রপোর্শনাল। তো পি স্কোয়ার এম এর প্রপোর্শনাল, এটা কি বোঝায়, যে এম এর মান যার বড় তার পিটা বড় হবে, মানে যার ভর বেশি তার ভরবেগ বেশি। তার মানে যার ভর বেশি তার ভরবেগ বেশি। উল্টা কথাটাও সত্যি, যার ভরবেগ কম হবে তার ভরবেগ কি হবে, কম হবে। যার ভর কম হবে তার ভরবেগও কম হবে। চলো আমরা একটু প্রুফ করে এটা একটু দেখাই যে ঠিক আছে ভাইয়া বুঝলাম, একটু প্রুফ করে দেখান। গতিশক্তি সমান মানে হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার আর হাফ এম স্মল এম ভি স্কোয়ার, এর দুজন পরস্পর সমান হবে। তো দুই পাশ থেকে হাফ হাফ বাদ দিয়ে আমি লিখতে পারি ক্যাপিটাল এম ভি স্কোয়ার ইকুয়ালস টু স্মল এম ভি স্কোয়ার। এখন দেখো
আমি দুই পাশে যদি একটু এম নিয়ে আসি এক্সট্রা করে, তাহলে এটা এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে একটা এক্সট্রা এম, এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে একটা এক্সট্রা এম। এটা কেন করলাম? কারণ আমি চাচ্ছি এম ভি আনতে। এম ভি আনলে আমি যে ভরবেগের একটা টার্ম আনতে পারবো, পি সমান যেহেতু এম ভি, তাহলে এখান থেকে আমি এখানে লিখতে পারবো ক্যাপিটাল এম স্কোয়ার ভি স্কোয়ার বাই স্মল এম ভি ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই স্মল এম। তাহলে এটাকে রুট করে দেই, ক্যাপিটাল এম ভি সমান স্মল এম ভি সমান ক্যাপিটাল এম বাই এম এর রুট। এখন এটাকে একটু বাংলা কথায় লিখি, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। বাংলা কথা হচ্ছে ক্যাপিটাল এম ভি কার ভরবেগ বলো? ভারী বস্তুর ভরবেগ। ভারী বস্তুর ভরবেগ হচ্ছে ক্যাপিটাল এম ভি, আর স্মল বস্তুর যে ভরবেগ সেটা হচ্ছে স্মল এম ভি। তাহলে ক্যাপিটাল এম ভিকে আমি বলতে পারি এখানে ভারী বস্তুর ভরবেগ, ভারী বস্তুর ভরবেগ, আর স্মল এম ভিকে এখানে আমি বলতে পারি হালকা বস্তুর ভরবেগ। তো ভারী বস্তুর ভরবেগটা বড় হবে না ছোট হবে সেটা বোঝার জন্য আমাদের এই টার্মটার দিকে তাকাইতে হবে। তো এই টার্মে দেখতে পাচ্ছ ভগ্নাংশে উপরে ক্যাপিটাল এম আছে, উপরে ক্যাপিটাল এম মানে বড় মান, আর নিচে ছোট মান আছে। তাহলে বড় মান বাই ছোট মান আসলে কি হয়? একের থেকে বড় হয়। দ্যাট মিনস আমি এখানে লিখতে পারবো রুট ওভার গ্রেটার দ্যান 1। এখন একের থেকে বড় মান যদি রুটের মধ্যে থাকে তাইলে কি হয় বলো? ফর এক্সাম্পল একের থেকে বড় মান আছে 2, তাকে যখন তুমি রুট করবা তার অ্যান্সার আসবে 1.41। একের থেকে বড় মান আছে ধরো 4, তার অ্যান্সার আসবে 2। মানে একের থেকে বড় মানের রুট করলে সেটা একের থেকে বড় মানই প্রডিউস করে। তার মানে এটার রুট করার পরও এটার মানটা কি হবে? একের থেকে বড় হবে, একের থেকে বড় হবে মানে গ্রেটার দ্যান 1 হবে। তাহলে একের থেকে বড় মান মানে কি বুঝাইতেছে? একের থেকে বড় মান মানে বুঝাইতেছে যে অবশ্যই উপরের যে ভগ্নাংশের যেই লবটা আছে সেই লবটা বড় আর হরটা ছোট। কারণ একের থেকে বড় কখন হবে? যখন লবটা কি হয় বলো তো? বড় হয়। দ্যাট মিনস ভারী বস্তুর ভরবেগ বেশি হচ্ছে, হালকা বস্তুর ভরবেগ কম হচ্ছে। তাহলে এখানে আমরা এটা বলছিলাম যার ভর বেশি তার ভরবেগ বেশি। তাহলে এখানে ভারী বস্তুর ভর কি বেশি, তার ভরবেগটাও দেখতে পাচ্ছ বেশি হয়েছে। তো এইভাবে করে আমরা আসলে প্রুফ করে দেখাইলাম যে আসলেই এই অ্যানালজি থেকে আমরা যা পাইছি ম্যাথমেটিক্যালি প্রুফ করলেও এটা রিলেশন আসলে কি আসে বলতো? একই রকম আসে। ম্যাথমেটিক্যালি প্রুফ করলেও রিলেশনটা একই রকম আসে। তাহলে এখানে আমরা বলতে পারবো এভাবে, যেহেতু ভগ্নাংশের মান একের থেকে বড় সুতরাং ভগ্নাংশের যে লব সেটা বড় হবে। ভগ্নাংশের লব হচ্ছে ভারী বস্তুর ভরবেগ, তাহলে ভারী বস্তুর ভরবেগ এখানে বেশি হবে। এবার আমরা ম্যাথমেটিক্যাল একটা সুন্দর একটা 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 এক্সাম্পল দেখি। তো ম্যাথমেটিক্যাল এক্সাম্পল এখানে কি বলছে দেখো, 10 কেজি ভরের একটি বোমা বিস্ফোরণের ফলে বোমাটি 3 কেজি এবং 7 কেজি ভরের দুটি টুকরায় বিভক্ত হয়ে ছুটে গেল। তাহলে 10 কেজি ভরের একটা বোমা এখানে আছে, এটা হচ্ছে ধরো আমার সেই 10 কেজি ভরের বোমা। এটা বিস্ফোরণের ফলে 3 কেজি এবং 7 কেজি ভরের দুটি টুকরায় সে বিভক্ত হয়ে ছুটে গেছে। তাহলে দুইটা অংশে সে বিভক্ত হয়েছে। একটা কত? এটা ধরো 3, এটা ধরো 7 কেজি বড় টুকরাটা, এটা ধরো 3 কেজি ছোট টুকরাটা। এখন এটাই স্বাভাবিক, দুই দিকে চলে যাবে। তাহলে একটা গেছে ধরো এখানে ক্যাপিটাল ভিতে, আর একটা গেছে ধরো এদিকে স্মল ভিতে। ঠিক আছে? এখন টুকরা দুটির গতিশক্তির অনুপাত জানতে চাওয়া হয়েছে। এখানে আদি যে বোমাটা আছে এই বোমার কোনো আদিবেগ বা সে কিভাবে গতিশীল সেটা কিন্তু দেখো প্রশ্নে বলা নাই। প্রশ্নে না বলা থাকলে এখানে আমি তাকে স্থির ধরতে পারি বা আদিবেগ শূন্য ধরতে পারি। জিজ্ঞাসা করতে পারো যে কেন, আপনি কিভাবে শিওর? সেক্ষেত্রে আমরা মজার একটা এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে ধরো তোমার বাসায় কোনো ডিসিশন নেওয়া হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট বিষয়ে, সেটা তোমার পড়ালেখা নিয়ে হতে পারে বা বাসার কোনো একটা অর্থনৈতিক সিদ্ধান্ত হতে পারে, হ্যাঁ যে কোনো সিদ্ধান্ত হতে পারে। সেই সিদ্ধান্তে তোমাকে আসলে ডাকা হয় নাই, তো অন্যরা সিদ্ধান্ত নিয়ে তোমাকে সিদ্ধান্ত জানাই দিছে। দ্যাট মিনস ওই সিদ্ধান্তে যখন নেওয়া হয়েছে তো ওইখানে আসলে তোমার কোনো ভ্যালু ছিল না। মানে সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে, গোল টেবিল বৈঠক যখন করা হয়েছে ওই বৈঠকে তোমার ভ্যালু ছিল না। ভ্যালু থাকলে তোমাকে অবশ্যই কিন্তু ডাকা হইতো। ঠিক আছে? তাহলে এইখানে আদিবেগের কোনো ভ্যালু নাই। আদিবেগের ভ্যালু নাই দেখেই এখানে আদিবেগের কোনো মান বলা নাই। এই জন্য আমি ধরতে পারি যে আদিবেগের মানটা সেই লজিকে শূন্য। ভ্যালু নাই মানে কি? শূন্য। ঠিক আছে? এভাবে জাস্ট চিন্তা করতে পারো। এখন দেখো
টুকরা দুটির গতিশক্তির অনুপাত জিজ্ঞাসা করছে। টুকরা কে কে, একটা 3 কেজি, একটা হচ্ছে 7 কেজি। প্রথমে যে টুকরাটা বসে মানে 3 কেজি, তাকে আমরা আগে রাখবো, উপরে রাখবো, আর 7 কেজিকে নিচে রাখবো। হ্যাঁ, তাহলে গতিশক্তির অনুপাতটা কি হবে? 3 কেজিরটা উপরে আর 7 কেজিরটা নিচে। তো আমরা জানি গতিশক্তির সূত্র কি বলো? গতিশক্তির সূত্র হচ্ছে হাফ mv²। তাহলে 3 কেজি বস্তুর ভর হচ্ছে 3, ভিটা আমি জানি না, ভি হচ্ছে স্মল ভি। এটা দেখো, ছোট বস্তুর বেগটা হচ্ছে স্মল ভি দিয়ে আমরা প্রকাশ করছি, আর বড় বস্তুর গতিশক্তি হবে হাফ mv²। এমটা কত? বড় বস্তুর 7, বেগটা হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে এখানে দেখো হাফ হাফ কাটা যাচ্ছে, এখানে আসতেছে আমাদের 3/7 ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি হোল স্কোয়ার। তাহলে এই প্রশ্ন সলভ করার জন্য স্মল ভি বাই ক্যাপিটাল ভি আমার জানতে হবে। সেটা প্রশ্নে সরাসরি দেওয়া নাই, কিন্তু টেকনিক্যালি দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? যেহেতু বলছে বোমা বিস্ফোরণের ফলে দুটো অংশে বিভক্ত হয়েছে, এই বোমার বিস্ফোরণটাকে আমরা একটা সংঘর্ষ হিসেবে চিন্তা করতে পারি। সংঘর্ষ যেমন খুব অল্প সময়ে বৃহৎ মানের বল সৃষ্টি করে, আমরা ধরে নিলাম যে এইখানের যে বিস্ফোরণটা, এটাও সেই সংঘর্ষের মতো, কারণ বিস্ফোরণ হতেও কিন্তু খুব অল্প সময় লাগে এবং সেখানে বৃহৎ মানের একটা বল তৈরি হয়। তাহলে যেহেতু সংঘর্ষের মধ্যে এটা পড়তেছে, তাহলে অবশ্যই সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ কী হবে? সমান হবে। তাহলে আমি এখানে কিন্তু বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি যে ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী, ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম, তো ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা বলতে পারি আদি ভরবেগ এর সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি পরস্পর সমান। এখন এখানে দেখো, আদিতে এই বোমার কোনো আসলে বেগ ছিল না, তাহলে ভরবেগও ছিল না, স্বাভাবিক। তাহলে আদি ভর হচ্ছে আমাদের 10, আদি বেগ হচ্ছে 0, তার মানে কোনো ভরবেগ আসলে নাই। আর এখানে দেখতেছো ছোট বস্তু আর বড় বস্তু দুইটা কি হয়েছে? বিস্ফোরিত হয়েছে। তো দুটো যদি বিস্ফোরিত হয়, বড় বস্তুর ভরবেগ আমি ধরলাম ক্যাপিটাল এম, তাহলে বেগ হবে হচ্ছে ভি, ছোট বস্তুটা হচ্ছে স্মল এম স্মল ভি। এখন এখানে যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনের ক্ষেত্রে এমন হতে পারে যে তুমি দুটা দিক ভিন্ন দেখে একটাকে তুমি প্লাস ধরছো আরেকটাকে তুমি মাইনাস ধরছো, এটা হতে পারে, কোনো সমস্যা নাই। আবার প্লাস মাইনাস যে ধরাও লাগবে এমন কোনো কথা নাই, প্লাস মাইনাস ছাড়াও কিন্তু এই ম্যাথ করা যায়। প্লাস মাইনাস না ধরলে ওই বেগের মানে অ্যান্সার যেটা আসবে ওটাই নেগেটিভ আসবে। নেগেটিভ দ্বারাই বোঝায় যে একটা আর একটা কীভাবে চলে? অপোজিট চলে, কারণ একটা তুমি প্লাস ধরছিলে আর একটা মাইনাস আসছে, মানে অ্যান্সারই তোমাকে বলতেছে যে সে উল্টাভাবে চলতেছে। ঠিক আছে? তো প্লাস মাইনাস ধরার ক্ষেত্রে ডান পাশেরটাকে সবসময় প্লাস ধরতে হবে, বাম পাশেরটাকে মাইনাস ধরতে হবে এমন লজিক নাই। চাইলে আমি ডান পাশেও মাইনাস ধরতে পারি, বাম পাশে প্লাস ধরতে পারি, যে কোনোটাই করা যাবে আর কি। যদি আমি ডান পাশেরটাকে মাইনাস ধরি, বাম পাশেরটাকে প্লাস ধরতে হবে। তো চলো আমি তোমাদের হচ্ছে এটা দিয়ে বুঝাই যে ডান পাশেরটা আমি মাইনাস ধরছি আর বাম পাশেরটা প্লাস ধরছি। ডান পাশেরটা যদি মাইনাস ধরি, তাহলে এই ভি এর জায়গায় আমাকে কি লিখতে হবে? একটা মাইনাস লিখতে হবে, তাই না? তাহলে এখানটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে ক্যাপিটাল এম ভি মাইনাস স্মল এম ভি। যেহেতু এ পাশে 0, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে স্মল এম ভি আর ক্যাপিটাল এম ভি পরস্পর সমান। তাহলে এখান থেকে দেখানো যাবে যে স্মল ভি বাই ক্যাপিটাল ভি এর মানটা হবে ক্যাপিটাল এম বাই স্মল এম। ঠিক আছে? এখন কেন এটা করলাম? কারণ দেখো এখানে স্মল ভি বাই ক্যাপিটাল ভি এর মান আমার লাগবে। এখন স্মল ভি বাই ক্যাপিটাল ভি এর মান হবে ক্যাপিটাল এম বাই স্মল এম এর সমান। ক্যাপিটাল এম হচ্ছে 7, স্মল এম হচ্ছে 3, এটা হবে 7/3। এই মানটা আমরা এখানে ইনপুট করে দিলাম, তাহলে 3/7 ইন্টু 7/3 হোল স্কোয়ার, এটা আসবে হচ্ছে আমাদের 7/3। তার মানে অনুপাতটা কত হইল দেখো, তার মানে ছোট বস্তুর গতিশক্তি আর বড় বস্তুর যে গতিশক্তি তাদের অনুপাত হবে হচ্ছে 7:3। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে? তো আশা করি এই কোয়েশ্চেনটা আমরা সবাই বুঝতে পারছি। এবারে দেখো, একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। বালকের ভর লোকের ভরের অর্ধেক এবং বালকের গতিশক্তি লোকটির গতিশক্তির দ্বিগুণ। আমরা একটু মার্ক করি, দেখো বালকের ভর লোকের ভরের, বালকের ভর লোকের ভরের অর্ধেক, এটা একটা ইনফরমেশন, আর বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ, এটা আর একটা ইনফরমেশন। তাহলে আমরা এখানে ধরে নেই
আমরা এখানে ধরি লোকের যে ভরটা, লোকের ভর হচ্ছে ক্যাপিটাল এম আর লোকের বেগ হচ্ছে ভি, আর বালক যে আছে বালকের যে ভর, দেখো বালকের ভর বলছে লোকের ভরের অর্ধেক, তাহলে লোকের ভরের অর্ধেক হচ্ছে m/2। বালকের বেগ নিয়ে কোনো কথা বলা নাই, বেগটা হচ্ছে স্মল ভি। প্রশ্নের লাস্টে খেয়াল করো, এদের আদিবেগ নির্ণয় করো, মানে শেষমেশ কিন্তু তাদের এই বেগের মানটাই আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন প্রথম শর্তটা দেখো যে বালকটির গতিশক্তি লোকটির গতিশক্তির দ্বিগুণ। তাহলে প্রথম শর্ত মতে আমি এখানে লিখতে পারি, প্রথম শর্ত মতে বালকের যে গতিশক্তিটা, ই কে বালক বোঝাইতে ধরো আমি এখানে বি লিখলাম, সেটা হচ্ছে লোকের যে গতিশক্তিটা, লোক বোঝাইতে আমি এখানে এম লিখলাম, ই কে ম্যান, তার দ্বিগুণ। তাহলে বালকের গতিশক্তি হবে হাফ, বালকের ভর হচ্ছে আমাদের m/2, বালকের বেগ হচ্ছে আমার স্মল ভি। আর লোকের গতিশক্তি কত? লোকের গতিশক্তি হবে লোকের ভর হাফ ইন্টু লোকের ভর ইন্টু লোকের বেগের স্কোয়ার। দুই পাশ থেকে আমরা সুন্দরভাবে এখানে কিছু জিনিস বাদ দিতে পারি। কিভাবে দেখো, এম বাদ দিতে পারি, হাফ বাদ দিতে পারি। তাহলে এখান থেকে একটা রিলেশন আসলো যে স্মল ভি স্কোয়ার ইকুয়ালস টু 4v স্কোয়ার, স্মল ভি স্কোয়ার ইকুয়ালস টু 4v স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলবো যে স্মল ভি এর যে মান সেটা হবে 2v। রুট করে দিলে কিন্তু চলে আসতেছে। সুন্দর একটা সম্পর্ক আমরা এখানে পাইছি যে বালকের বেগটা হবে লোকের বেগের কি বলতো, দ্বিগুণ। এখন যদি একটু মান বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের পরবর্তী শর্তে একটু যেতে হবে। তাহলে আমরা রিলেশন পাইছি, ঠিক আছে, ভালো কথা। রিলেশনটাকে আমরা এখানে মার্ক করে রাখি, এখানে মার্ক করে রাখি। আচ্ছা, এবার দেখো পরবর্তী যে কথাটা ওরা বলছে, দ্বিতীয় শর্ত যেটা, যদি লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয় তবে তার গতিশক্তি বালকের গতিশক্তির কি হয়, সমান হয়। তার মানে দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে এই দুটো গতিশক্তি সমান হবে। কখন সমান হবে? যদি লোক তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে। এখন বলো লোকের গতিশক্তি কত হবে 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে? লোকের আগের বেগ ছিল ভি, তার সাথে 1 যোগ করলে ভি প্লাস 1 হোল স্কোয়ার হবে। আগে ভি স্কোয়ার ছিল, এখন ভি প্লাস 1 হোল স্কোয়ার হয়েছে। তো এটা এই লোকের গতিশক্তিটা এখন বালকের গতিশক্তির কি হবে, সমান হবে। আর বালকের গতিশক্তি কত, হাফ বালকের ভর m/2 ইন্টু বালকের বেগ। তো এখানে দেখো এই যে এই হাফ কিন্তু বাদ যায়, এখানে এম আর এমটাও বাদ যায়। আর একটা কাজ করা যায়, এই স্মল ভি স্কোয়ারের মান কিন্তু আমরা জানি, এখানে দেখো 4v স্কোয়ার, এটা বসাই দেওয়া যায়। তাহলে এখানে লিখতে পারবো হাফ স্মল ভি স্কোয়ারের বদলে বসাইলাম 4v স্কোয়ার, কাটাকাটি করলে এটা আসবে 2v স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো v প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2v স্কোয়ার। এখন v প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র বসাই দিলেই হবে। সূত্র বসানো ছাড়াও কিন্তু সলভ করা যাচ্ছে। দেখো কিভাবে সলভ করা যাচ্ছে, আমরা দুই পাশে যদি রুট করে দিই, এখানে এটাই বেটার হয়। দুই পাশে রুট করে দিলে এটা হবে v প্লাস 1 ইকুয়ালস টু √2v। এরপর যদি আমি এখানে ভিটা কমন নেই, সেটা হবে √2, এ পাশে ভিটা এ পাশে আসলে 1 হবে, 1 হিসেবে কমন হবে আর কি, আর এ পাশে 1 আছে। তাহলে আলটিমেটলি ভি এর মানটা আমরা এখানে পাচ্ছি। সুতরাং ক্যাপিটাল ভি এর মান হবে 1/√2 - 1। তাহলে 1/√2 - 1 এর যেই অ্যান্সারটা, 1/√2 - 1 এর যে অ্যান্সারটা, সেটা হবে 2.41 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ক্যাপিটাল ভি। আর শুধুমাত্র ক্যাপিটাল ভি বের করলে হবে না, আমাদের স্মল ভিটাও বের করতে হবে। স্মল ভি হচ্ছে ক্যাপিটাল 2v এর সমান। তাহলে স্মল ভি এর মানটা আমরা জানি ক্যাপিটাল 2v এর সমান 2 × 2.41 which would be 4.82। তাহলে দুইজনের আদিবেগ কিন্তু আমরা বের করে ফেলছি। তাহলে এটা হচ্ছে আমাদের লোকের আদিবেগ, এটা হচ্ছে আমাদের বালকের আদিবেগ। সুতরাং লোকের আদিবেগ হচ্ছে, লোকের আদিবেগ হচ্ছে 2.41 মিটার পার সেকেন্ড, আর বালকের আদিবেগ হচ্ছে, বালকের আদিবেগ হচ্ছে 4.82
মিটার পার সেকেন্ড। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার 4 নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেখানে উচ্চতর দক্ষতা টাইপের যে প্রশ্নগুলো থাকে, একাধিক শর্ত অ্যাপ্লাই করলে আমরা এই প্রশ্নটা সলভ করে ফেলছি। ফার্স্টে বলছিল কি, দেখো একটু রিভিউ করে ছোট্ট করে, বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট শর্ত ছিল। তো বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ বসাইছি, সমস্ত ভ্যালু বসায় আমি দেখলাম বালকের বেগের সাথে লোকের বেগের একটা কি আসছে, সম্পর্ক আসছে, কিন্তু মান বের করতে পারিনি, তাই না? মান বের করার জন্য এখানে চলক আমাদের কয়টা দেখছো, দুইটা আননোন চলক, ইকুয়েশনও কয়টা লাগবে, দুইটা লাগবে, ম্যাথের বেসিক কনসেপ্ট। তা আরেকটা ইকুয়েশন তৈরি করার জন্য আমার আরেকটা শর্তে খেয়াল করতে হবে, যখন গতিশক্তি সমান হয়। কখন সমান হয়? লোকের বেগটা 1 বৃদ্ধি করলে। সেই সম্পর্ক দিয়ে আমরা সরাসরি লোকের বেগ বের করছি, লোকের বেগটা বসাই দিলে আমরা বালকের বেগ বের করে ফেলতে পারছি। এবারে এর প্রশ্নটা দেখবো, দেখো কি বলছে। একটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার আর ভর হচ্ছে 3 কেজি। তাহলে ফাঁপা গোলকের ব্যাসার্ধ বলে দিছে আমাদের 10 সেন্টিমিটার, হুইচ ইজ 100 দ্বারা ডিভাইড করলে তুমি মিটারে পেয়ে যাবা, আর ভর বলছে 3 কেজি। তাহলে এম হচ্ছে আমাদের কত, 3 কেজি। একে 500 জুল শক্তি প্রদান করলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরানো হলে কি পরিমাণ কৌণিক ভরবেগ সৃষ্টি হবে? তাহলে এখানে শক্তি দেওয়া হচ্ছে কত, 500 জুল দিলে, যেহেতু ঘোরানো হচ্ছে তোর ঘোরানোর জন্য কোন শক্তি দরকার পড়ে, মানে কৌণিক গতি শক্তি দরকার পড়ে। এজন্য এই শক্তিটাকে আমি কি আকারে লিখছি, কৌণিক গতি শক্তি আকারে লিখছি। কি পরিমাণ কৌণিক ভরবেগ সৃষ্টি হবে, মানে এল এর মান জানতে চাইছে। তো আমরা কিন্তু রিলেশন জানি, আমরা জানি যে কৌণিক গতি শক্তির যে সূত্রটা সেটা হচ্ছে L²/2i। এখন এখানে আই কিন্তু বলা নাই, তাহলে আইটা আমাদের কষ্ট করে একটু বের করতে হবে। দেখো এখানে ই কে বলা আছে, এল হচ্ছে বের করতে হবে, আইটা আমরা এখনো বের করতে পারি নাই। তাহলে আইটা চলো একটু বের করে নিই। এটা কি ফাঁপা গোলক না? ফাঁপা গোলকের জড়তার ভ্রামকের সূত্র কি বলো, 2/3 mr²। তো এখানে এম কত আছে ভাই, এম আছে হচ্ছে 3 কেজি, আর কত আছে 0.1। তো এখানে 3 আর 3 কাটবে, 0.1² হবে 0.01, 2 গুণ করলে এটা হবে 0.02। জড়তার ভ্রামকের একক নিশ্চয়ই শিখছি আমরা, কেজি মিটার স্কোয়ার। 0.02 এখন যে এখানে বসাই, আমি কৌণিক ভরবেগটা পেয়ে যাব। তাহলে কৌণিক ভরবেগ এখানে হবে হচ্ছে 2IE, দ্যাট মিনস এল এর মান হবে √2IE। সমস্ত মান এখানে বসাবো। আই হচ্ছে আমাদের 0.02 আর ইকে হচ্ছে আমাদের 500। তো আলটিমেটলি এখানে তাহলে কত আসে ভ্যালুটা, এখানে হবে 1000 মাল্টিপ্লাই করলে 20 হবে, তার মানে √20। তো √20 আমরা একটু দেখি কত আসে। আচ্ছা, √20 অ্যান্সার আসবে আমাদের 4.47। 4.47। তো এটার ইউনিটটা কি হবে, ইউনিট কিন্তু ঠিকঠাক লিখতে হবে। ইউনিট কি হবে, কৌণিক ভরবেগের সূত্রটা আমরা কিভাবে যেন লিখছিলাম, আমরা লিখছিলাম এইভাবে আই ওমেগা। তো ইউনিট হিসাব করার জন্য আই ওমেগা দিয়ে হিসাব করা যায়, আবার আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এমভিআর দিয়ে। এটার আরেকটা সূত্র কিন্তু এমভিআর সাইন থিটা। এখন দেখো এটার ইউনিটটা আসলে কি, কেজি। গতির চ্যাপ্টারে নিশ্চয়ই শিখে আসার কথা এককটা, বাট আমি আবারও তোমাদের একটু দেখাই দিচ্ছি। বেগের একক কি, মিটার পার সেকেন্ড, আর সরণ একক কি, মিটার। সাইন থিটার এখানে কোনো একক আসলে থাকতেছে না। তো আলটিমেটলি এককটা দাঁড়াচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এখানে এককটা হবে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তার মধ্যে এতটুকু কৌণিক ভরবেগ সৃষ্টি হবে। এবারে বুলেটের গতিশক্তি হারানো নিয়ে আমরা কিছু আলোচনা করব। প্রথম কথা, তোমরা কিন্তু আগের লেকচারে দেখে আসছিলা, এক্স্যাক্টলি আগের লেকচারটাই যারা দেখো নাই তারা দেখে নিতে পারো। আমরা ওইখানে কাজ শক্তি উপপাদ্যটা দেখাইছিলাম। তো কাজ শক্তি উপপাদ্য আসলে কি বলছিল বলো, কাজ শক্তি উপপাদ্য অথবা ওয়ার্ক এনার্জি থিওরেম, সেটা আমাদের কি বলে, সেটা আমাদের বলে যে কৃত কাজ
হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তির পরিবর্তনের সমান। এটা আমরা এখানে ব্রডভাবে পড়াইছিলাম, বাট এখানে একদম সিম্পলি আমরা পড়াই ফেলবো। এখন ধরে নাও যেহেতু একটা বুলেট গতিশীল, যখন একটা ধরো এরকম একটা বুলেট আমার কাছে আছে, ধরো এরকম একটা বুলেট আমার কাছে আছে, এই বুলেটটা যখন গতিশীল হবে এবং এই বুলেটটা যখন গতিশীল হয়ে নির্দিষ্ট সরণ সে যখন অতিক্রম করবে একটা বল প্রয়োগের ফলে, তো ধরো সে এফ বল প্রয়োগ করে সে ধরো বুলেটটা এখান থেকে এতটুকু সরণ অতিক্রম করছে। তো বুলেট যখন বল প্রয়োগ করে সরণ অতিক্রম করছে, সেই ক্ষেত্রে সে কিন্তু কিছু কাজ করছে। কতটুকু কাজ করছে? এফএস, তাই না? আর এখানে এটা কি? গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন মানে কি বোঝায়? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে ফাইনাল গতিশক্তি মাইনাস ইনিশিয়াল গতিশক্তি। এখন আমি যদি ধরি যে এই বুলেটটা গতিশক্তি হারাই ফেলছে, গতিশক্তি যদি বুলেটটা হারাই ফেলে, তাহলে একটা সময় কি হবে? একটা সময় থেমে যাবে। আচ্ছা, তো বিষয়টা এমন হতে পারে, দুটা কেস হতে পারে, যে একটা ক্ষেত্রে বুলেটটা থেমে যাবে, গতিশীল মানে গতিশীল বুলেটটা থেমে যাবে, আর একটা ক্ষেত্রে গতিটা থামবে না, কিন্তু কিছুটা কমে যাবে, মানে কিছুটা স্লো হয়ে যাবে। তো ধরো এই কেসটা আমি দেখাচ্ছি যে এই অবস্থায় ধরো তার আদি বেগটা ছিল হচ্ছে ইউ, আর এখানে গিয়ে তার শেষ বেগটা হয়ে গেছে ভি। তো বুলেট যদি কোনো একটা তক্তা অথবা কোনো একটা দেয়ালের মধ্যে প্রবেশ করে, তখন দেয়ালের বাধাদানকারী বলের কারণে তার বেগটা কী পাবে? হ্রাস পাবে। তাহলে আলটিমেটলি এই বেগের মানটা আস্তে আস্তে কী পাবে? হ্রাস পাবে। তো ধরো বেগের মান হ্রাস পাইছে, হ্রাস পেয়ে পেয়ে এক সময় এখানে গিয়ে সে বেগের মানটা ধরে নাও শূন্য হয়ে গেছে। তাহলে বেগের মান এক সময় শূন্যও হবে। কখন হবে? যখন সে থেমে যাবে। বাট কন্টিনিউয়াসলি যাওয়ার সময় তার আস্তে আস্তে বেগটা কী পাইতে থাকবে? হ্রাস পাইতে থাকবে। তাহলে আমি এখানে একটা জিনিস দেখাই। ধরো আমি ধরলাম যে আমার থেমে যাওয়া পর্যন্ত আমি চিন্তা করতেছি, মানে এইখান থেকে এই পর্যন্ত, একদম থেমে যাওয়া পর্যন্ত। তাহলে এতটুকু সে সরণ কি করছে? অতিক্রম করছে। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথম পোর্শন থেকে সেকেন্ড একদম লাস্ট পোর্শন পর্যন্ত কিন্তু এই বলের মান একদম সেম হয় না, একদম সুষম হয় না, ধ্রুব বল হয় না। তবুও আমরা ম্যাথ করার সুবিধার্থে ধরে নেই এই যে এই পাশ থেকে এই পাশের যে বলটা, সে বলটার গড় বলের মানটা বের করি। মানে এইখানকার যে বলটা, এই বলটা আসলে গড় বল মিন করে। হ্যাঁ, কারণ কি? দেয়াল যেটা থাকতেছে, যেই দেয়ালের মধ্যে বুলেটটা বাধা দিচ্ছে বা ঢুকতেছে, সেই দেয়ালটা একটা বাধাদানকারী বল দেয়, এবং সেই বাধাদানকারী বলকে আমরা বলি গড় বাধাদানকারী বল। তো এই গড় বাধাদানকারী বলের এগেইনস্টে, গড় বাধাদানকারী বল যদি এফ হয়, এই এফ বল প্রয়োগ করেই কিন্তু বুলেটটা গতিশীল হয়। এই জন্য এই এফটা আসলে এখানে গড় বল। যাই হোক, তাইলে গতিশক্তি যদি শেষমেশ শূন্য হয়ে যায়, তাহলে আমি এখানে কি বলতে পারি? আমি তাহলে বলতে পারি যে ফাইনাল যে গতিশক্তি আর ইনিশিয়াল যে গতিশক্তি, তাদের পার্থক্যের ফলে, পার্থক্যটা কেন হয়েছে? কারণ বুলেটটা দেয়ালে ঢোকার সময় দেয়ালটা তাকে বাধা দিছে। এজন্য দেয়ালে ঢোকার আগে বুলেটের গতিশক্তি অনেক বেশি ছিল, আর দেয়ালে যখন আস্তে আস্তে ঢুকতেছে, দেয়াল বাধা দিচ্ছে, বুলেটের গতিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। একসময় বাধার কারণে কমতে 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 কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তা আশা করি অ্যানালজি আমরা বুঝতে পারছি। এখন এখানে একটা বিষয় একটু দেখো, যদি এই রিলেশনটা সত্যি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে গতিশক্তির যে পরিবর্তনটা, যদি বলটাকে আমরা ধ্রুবক চিন্তা করি, আমি কেন বলছি ধ্রুবকে আমরা চিন্তা করতে পারি? আমরা ধরে নিই যে একটা গড় বাধাদানকারী বল, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গড় বাধাদানকারী বল। তাহলে সেই ক্ষেত্রে এটাকে ধ্রুব যদি চিন্তা করি, তাহলে এফ এর উপর সে আর নির্ভরশীল হয় না, তখন সে এস এর উপর নির্ভরশীল হয়। এটা কোন ক্ষেত্রে? যদি এফটা কি হয়? ধ্রুব হয় বা কনস্ট্যান্ট হয়। অর্থাৎ একটা বুলেট যত বেশি তক্তা সে ভেদ করতে চায়, তার গতিশক্তি তত গুণ বেশি হইতে হবে। তো যদি এমন হয় যে বুলেটের গতিশক্তি আমি 3 গুণ করছি, তাহলে সে 3টা তক্তাকে ভেদ করতে পারবে। গতিশক্তিকে 4 গুণ করলে সে 4টা তক্তাকে ভেদ করতে পারবে। তাহলে গতিশক্তি n গুণ করলে সে n সংখ্যক তক্তাকে সে কি করতে পারবে? ভেদ করতে পারবে। আর একটা রিলেশন এখানে দেখানো যায়, গতিশক্তির যদি সিম্পল টার্মটা আমি এখানে লিখি, শুধুমাত্র সিম্পল টার্মটা যদি আমি লিখি, ধরো mv স্কোয়ারটা লিখি, তাহলে হাফ mv স্কোয়ারটা এই পাশে লিখলাম। তো গতিশক্তি যেহেতু হাফ mv স্কোয়ার, হাফ এমটাও ধ্রুব, তাহলে এইখানে এই ভি এর উপর সে আসলে নির্ভরশীল। তার মানে আমি এই ভি এর সাথে আবার এস এর আর একটা রিলেশন দেখাইতে পারি। তার মানে এই যে কতটুকু দূরত্ব সে আসলে যাবে, এটা আসলে বেগের সাথে কি বলতো
সম্পর্কযুক্ত। বেগ যত বেশি তুমি করবা সে তত বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। তাহলে বেগ 4 গুণ করলে সে 16 গুণ দূরত্ব যাবে, বেগ 3 গুণ করলে সে 9 গুণ যাবে, বেগ 2 গুণ করলে সে 4 গুণ যাবে, বেগ 1 গুণ করলে সে 1 গুণ যাবে, মানে স্কোয়ার গুণ হয়ে যাবে আর কি দূরত্বটা। আচ্ছা, তো আশা করি আমরা রিলেশনগুলো বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখব একটি বুলেট একটি দেয়ালের অভ্যন্তরে 60 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারিয়ে ফেলে। তাহলে বুলেটটি দেয়ালের অভ্যন্তরে আর কতটুকু প্রবেশ করবে? তা আমি ধরে নেই আমাদের কাছে একটা দেয়াল আছে, এরকম একটা দেয়াল আছে। এই দেয়ালের মধ্যে বুলেট কতটুকু ঢুকছে দেখো, 60 সেন্টিমিটার। তাই আমি ধরলাম এটা হচ্ছে সেই 60 সেন্টিমিটার। ধরো এটা হচ্ছে সেই 60 সেন্টিমিটার। তাহলে বুলেটটা যখন ঢুকতেছে তখন তার আদি বেগ আমি ধরলাম ইউ। আর ওই 60 সেন্টিমিটার প্রবেশ করার পর, এই যে এই 60 সেন্টিমিটার প্রবেশ করার পর যেটা হচ্ছে 0.6 মিটার প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হারাই গেছে। তো অর্ধেক বেগ হারাই গেলে আর কতটুকু বেগ অবশিষ্ট থাকবে? বাকি অর্ধেক। তাহলে এইখানে গিয়ে বেগ অবশিষ্ট থাকবে অর্ধেক। প্রশ্ন জিজ্ঞাসা করছে বুলেটটি দেয়ালের অভ্যন্তরে আর কত দূর প্রবেশ করবে। তো বুলেট কতটুকু প্রবেশ করতে পারবে বলো তো? এই যে ধরো এভাবে দৌড়াচ্ছি, তো যখন আমি থেমে যাব তার মানে আমার দূরত্ব অতিক্রম করছি কিন্তু ততটুকুই। তাহলে বুলেট যেখানে গিয়ে থেমে যাবে বুলেট ততটুকু দূরত্বই গেছে। আমি ধরে নিলাম বুলেটটা এইখানে গিয়ে তার শেষ বেগটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তার মানে বুলেট এতটুকু গিয়ে কিন্তু থেমে গেছে। তার মানে আমাকে আসলে বের করতে হবে এই ডিস্টেন্সটা কত। এখানে গিয়ে সে যদি থেমে গেছে তাহলে এই ডিস্টেন্সটা বের করলে আমার অ্যান্সার চলে আসবে। এই প্রশ্নটা সলভ করতে গেলে গতিবিদ্যার কনসেপ্টও কাজে লাগানো যায়, অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায়ে যে গতিবিদ্যা আছে সেটার কনসেপ্ট, সেটা দিয়ে আরও অল্প সময়ে সলভ করা যায়। কিন্তু আমরা যেহেতু গতিশক্তির চ্যাপ্টারটা পড়তেছি, তো গতিশক্তির সাথে আমরা একটু রিলেট করে অঙ্কগুলো একটু দেখাইতে চাচ্ছি। আচ্ছা, এখন গতিশক্তির মধ্যে আমরা কি পড়ছিলাম? যে কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তাহলে যে এখানে একটু আগে দেখছিলাম, তাহলে এখানে আমি সেই জিনিসটাই লিখলাম এফএস ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। এখন এখানে কতটুকু বল প্রয়োগ করছে সেটা কিন্তু বলে নাই। তো আমরা একটু আগে বলতেছিলাম যে দেয়ালের যদি গড় বাধাদানকারী বল এফ হয়, তাহলে এই যে বুলেটটা ঢুকছে বুলেটও কিন্তু এফ বল প্রয়োগ করেই এটার মধ্যে ঢুকছে। তাহলে গড় বল সবসময় এফ, এটা আমরা চিন্তা করে নিলাম আর কি, এটা আমাদের অ্যাজাম্পশন। আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে এখানে কি ম্যাথে গড় বল সবসময় এফ। তাহলে এফটা এখানে ঠিক থাকবে, এস এর মান 0.6, মান বসাই দেই এফ ইন্টু 0.6 ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তনটা কেমন হয়েছে দেখো। আগে গতিশক্তি ছিল ইউ এর জন্য, পরে গতিশক্তি হবে ইউ বাই টু এর জন্য। তাহলে প্রথম গতিশক্তি হচ্ছে ইউ এর জন্য, পরের গতিশক্তি ইউ বাই টু এর জন্য। এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4 হবে, এখানে 8 হয়ে যাবে। তাহলে এটা হবে হাফ 1/8 এম ইউ স্কোয়ার। তাহলে যদি লসাগু করে ফেলি এম ইউ স্কোয়ার এখানে থাকবে, তো এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1। তাহলে ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারবো যে এফ ইন্টু 0.6 এর মানটা হচ্ছে 3/8 এম ইউ স্কোয়ার। এই রিলেশনটাকে আমরা 1 নাম্বার রিলেশন দিয়ে রাখি। তাহলে পরবর্তী রিলেশন কি হবে? প্রথমে তো এতটুকু শেষ করে ফেলছি, এই যে এই অংশ শেষ করে ফেলছি। এবার আমরা পরবর্তী অংশটা দেখব। তো পরবর্তী অংশে কতটুকু সে অতিক্রম করছে দেখো, এক্স পরিমাণ, ওই এক্স এর মানটাই আমার লাগবে। তাহলে একইভাবে সূত্র কি? সূত্র হচ্ছে এফ এস সমান গতিশক্তির পরিবর্তন। তো এফটা আমাদের আগের মতোই, এস এর মানটা আমি জানি না, এসটাকে আমরা এক্স ধরছি, অতিক্রান্ত দূরত্ব ধরছি হচ্ছে এক্স। গতিশক্তির পরিবর্তন দেখো, গতিশক্তি তো এখানে গিয়ে 0 হয়ে গেছে, তাহলে গতিশক্তি শুধু কোথায় ছিল? এখানে ছিল। কতটুকু গতিশক্তি ছিল? ইউ বাই টু এর জন্য গতিশক্তি ছিল। তাহলে ইউ বাই টু এর জন্য গতিশক্তি হবে হাফ এম ইউ বাই টু হোল স্কোয়ার, এটা হবে 1/8 এম ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারবো যে এফ এক্স ইকুয়ালস টু 1/8 এম ইউ স্কোয়ার। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম, ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা মান বের করতে হবে কার? দেখো এক্স এর। তাহলে এক্সটাকে উপরে রাখলে বেটার, মানে লবে রাখলে বেটার। তাহলে 2/1 করলাম।
এফএক্স আর এটা কাটাকাটি করলে মানে ভাগ করলে x/0.6 আসবে, এটা 1/8, এটা 3/8, তাহলে 1/3 আসবে, ভাগ করলে 1/3 আসবে। তাহলে এখান থেকে আমাদের আসতেছে 3x = 0.6, দ্যাট মিনস এক্স এর মান আসবে 0.2। তো 0.2টা আসে কিন্তু মিটার বোঝাচ্ছে, কারণ আমি এখানে কিন্তু মিটারে বের করছি। তাহলে যেহেতু মিটার বোঝাচ্ছে, সেন্টিমিটারে নিলে এটা হবে 20 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হচ্ছে এটি অভ্যন্তরে আরও 20 সেন্টিমিটার প্রবেশ করবে। তো এই টাইপের প্রশ্ন, এটা হচ্ছে গতিশক্তির আলোচনা করে বা কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে এটার অ্যান্সার। প্রশ্নে কিন্তু এভাবে আসতে পারে, ঘতে আসতে পারে যে এই প্রশ্নটি কাজ শক্তি উপপাদ্য ব্যবহারের মাধ্যমে সলভ করো, মানে সলভ করো তো বলবে না, কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে নির্ণয় করো বুলেটটি দেয়ালের অভ্যন্তরে আর কত দূর প্রবেশ করবে। এবারে এই প্রশ্নের যে একটা শর্টকাট আছে, ধরো এগুলো যদি এমসিকিউ আসে কিভাবে অল্প সময় করবা সেটা আমি তোমাদের দেখাই দিই। শর্টকাটটা হচ্ছে এরকম, x = s / n² - 1। এখানে এক্সটা কি বোঝায়? এক্সটা বোঝায় আরও যত দূর যাবে, আরও কত দূর যাবে সেটার অ্যান্সার, যেটা প্রশ্ন করছে সেটার অ্যান্সার। এসটা হচ্ছে যতটুকু গেছে, যতটুকু গেছে বা যতটুকু যায়। আর এই এনটা হচ্ছে 1/, মানে এনটা যদি পূর্ণাঙ্গ পরিচয় লিখি, এনটা হচ্ছে অবশিষ্ট বেগের 1/, এই যে সামথিং যে ভগ্নাংশ, 1/something ভগ্নাংশের হর। তো এই সামথিংটাই আসলে হচ্ছে তোমার এখানে এন হবে, সামথিংটাই কি হবে? এন হবে। হয়তো বুঝো না যে ভাই কি বলতেছেন এটা, তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। ধরে নাও আমি তোমাকে বলছি যে বেগের অর্ধেক হারায়, তো এই ক্ষেত্রে এন এর মান কিভাবে বের করতে হবে? এস আর এক্স তো ভাই বুঝছি, এনটা বুঝাই দেন। চিন্তা করো, বেগের অর্ধেক হারায়, তাহলে বেগের অর্ধেক হারাইলে বেগের অবশিষ্ট আছে কতটুকু? বেগের অবশিষ্ট আছে অর্ধেক, হাফ। তাহলে অবশিষ্ট বেগের 1/n ভগ্নাংশের হর, তাহলে 1/n এখানে যে নিচে যেটা থাকতেছে, যেই হরটা থাকতেছে, এই হরটার মানই হচ্ছে তোমার এন। তাহলে এন এর মান কত আসলো? 2 আসলো। বুঝছো? আচ্ছা, এবারে আর একটা এক্সাম্পল দিই। ধরো বলছে বেগের 1/3 অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে। তো এই ক্ষেত্রে কি হবে? তো বেগের 1/3 অবশিষ্ট থাকে, অবশিষ্টটাই বলে দিছে সরাসরি। তাহলে এখানে হর যেটা আছে 3, এই এন এর মানটাই হচ্ছে তোমার 3। বুঝছো? এবার চলো একটু কঠিন একটা দেখাই। কঠিন না, মানে তোমাদের কাছে এখন একটু কঠিন লাগতে পারে, দু একবার প্র্যাকটিস করো, দেখবা সহজ লাগতেছে। বলছে বেগের 1/3 অংশ হারায়, এখন কি এর মান 3 হবে? অ্যান্সার হচ্ছে না। হারাইলে সেটাকে ধরা যাবে না, ধরতে হবে কি ধরে? অবশিষ্ট ধরে। তাহলে অবশিষ্ট কতটুকু? অবশিষ্ট হচ্ছে 1 থেকে 1/3 বাদ দিলে যা থাকবে, তো 1 থেকে 1/3 বাদ দিলে থাকে 2/3। হ্যাঁ ভাই, তাহলে এন এর মান 3, তাই না? তাও হবে না, কারণ কি? ভগ্নাংশকে হইতে হবে 1/something, 1/something, এখানে আছে 2/something, 2/something রাখলে হবে না, এটাকে জোর করে 1/something নিতে হবে। তাহলে কিভাবে লেখা যায়? 1/3/2 এভাবে লেখা যায়। যেমন তোমরা জানো যে 1/ যদি আমি এখানে 7/2 লিখি, তাহলে এটা উল্টায় গিয়ে এটা হবে 2/7। তার মানে 1/ ফর্মে আনতে গেলে 2টাকে নিচে পাঠিয়ে দিতে হবে, তাহলে সেটা 1/7/2 আসবে। সেম কাজ করছি, 2/3 কে এভাবে লেখা যায় 1/2টাকে নিচে পাঠিয়ে দিয়েছি 3/2। তাহলে এবার কিন্তু এটা 1/something ভগ্নাংশ আসছে, এবার এই মানটাই হচ্ছে আমার কি হবে? এন হবে। তার মানে আমাদের এন এর মান হবে হচ্ছে 3/2। তো মান বসাই দিলে সলভ হয়ে যাবে, বুঝছো? এখন দেখো, যে ম্যাথটা মাত্র সলভ করলাম, যদি শর্টকাট করতে চাই, দেখো কতটুকু অল্প সময় লাগে। শর্টকাট কি? আরো কত দূর যাবে, দেখো কতটুকু প্রবেশ করছে, 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার, অর্ধেক বেগ হারাইছে, তাহলে অর্ধেক বেগ হারাইলে অবশিষ্ট আছে কত? অর্ধেক। তাহলে 1/something ভগ্নাংশের হর হচ্ছে 2, তাহলে এটাই হচ্ছে এন এর মান। তাহলে এখন কি করতে হবে? n² - 2।
এন স্কোয়ার হচ্ছে 2 সরি এন স্কোয়ার -1, তাহলে দেখো 4 - 1 করলে 3 আসে, তাহলে 60/3 কি আসবে 20 সেন্টিমিটার। দেখো এক লাইনে আমরা অ্যান্সার লিখে ফেললাম 20 সেন্টিমিটার। তো এভাবে খুব অল্প সময় আমরা এমসিকিউ সলভ করতে পারি। এবার আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। একটি বুলেট কোনো দেয়ালের অভ্যন্তরে 100 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়, তো বেগ 3 গুণ বৃদ্ধি করলে কত দূর প্রবেশ করবে। ঠিক আছে, আগের মতোই আমরা জানি কাজ শক্তি উপপাদ্য ইউজ করে আমরা এগুলো সলভ করব। তো কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তো এখানে কৃত কাজ কোনটা? কৃত কাজ হচ্ছে যে 100 সেন্টিমিটার সে প্রবেশ করছে সেটা, তার মানে 100 সেন্টিমিটার মানে হচ্ছে আমরা জানি 1 মিটার। তাহলে বল আমি ধরে নিছি এফ, এক্স এর মান 1, গতিশক্তি কতটুকু? প্রবেশ করে থেমে যায় বলছে, কিন্তু প্রবেশ করে থেমে যায়। তাহলে আমি ধরলাম যে এখানে ধরি আদিবেগ ভি আর শেষ বেগ 0। শেষ বেগ 0 ধরার কিছু নাই, শেষ বেগ তো বলেই দিছে যে থেমে যায়, তাহলে শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগের জন্যই গতিশক্তি আছে, শেষ বেগের জন্য কোনো গতিশক্তি নাই। তাহলে আদিবেগের জন্য গতিশক্তি হচ্ছে 1/2 mv²। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। এবার চলে আসো পরেরটায়, বেগ 3 গুণ বৃদ্ধি করলে কত দূর প্রবেশ করবে। সো বেগ যদি 3 গুণ বৃদ্ধি করা হয়, বেগ 3 গুণ বৃদ্ধি করলে নতুন বেগ শুধুমাত্র 3v হবে? অ্যান্সার হচ্ছে না। 3 গুণ বৃদ্ধি মানে আগের সাথে আরো 3 গুণ যোগ, আগের সাথে আরো 3 গুণ যোগ, তাহলে ভি এর সাথে আরো 3v যোগ। হয়তো অনেকে বুঝো নাই, আমি একটু ক্লিয়ারলি বুঝাই। আজকে আমার 100 টাকা আছে, কালকে 100 টাকা দ্বিগুণ হইলে এটা হবে 200 টাকা। কিন্তু আমি যদি বলি আমার 200 টাকা বৃদ্ধি পাইছে, তার মানে 100 টাকার সাথে 200 টাকা যোগ হয়ে সেটা হবে 300 টাকা। তার মানে 100 টাকার দ্বিগুণ হওয়া মানে শুধু 200 টাকা হওয়া, কিন্তু 100 টাকার দ্বিগুণ বৃদ্ধি পাওয়া মানে সেটা হচ্ছে 300 টাকা হওয়া। তার মানে দ্বিগুণ বৃদ্ধি মানে 3 গুণ, আর দ্বিগুণ হওয়া মানে শুধুমাত্র দ্বিগুণ। তাহলে এখানে কি বলছে? 3 গুণ বৃদ্ধি। তাহলে মোট কতটুকু বেগ হবে বলো তো? 4 গুণ হবে। তাহলে এখানে নতুন বেগ হবে 4v, নতুন বেগ হবে 4v। তাহলে নতুন যে বেগ তার জন্য আমি ধরলাম আর কত দূর প্রবেশ করবে, আমি ধরি আরো x অংশ প্রবেশ করবে, আরো x অংশ প্রবেশ করবে। তো সেই x অংশের জন্য কৃতকাজ কত বলো? সেই x অংশের জন্য কৃতকাজ আমি ধরলাম, আচ্ছা এখানে তো x ধরছিলাম আমি, এখানে আমি x না ধরে একটা কাজ করি, এখানে আমি s ধরি। তাহলে এবার কৃতকাজ হবে fs সমান হাফ, নতুন বেগ কত? 4v, এটা হবে হাফ m ইন্টু 4v হোল স্কোয়ার। তো এখান থেকে লেখা যাবে fs ইকুয়ালস টু, এটা কত 16 হয়ে গেছে, তাহলে হাফ m 16v স্কোয়ার। দ্যাট মিনস এটা হবে 16 ইন্টু, আমরা দেখে এইভাবে লিখতে পারি, আচ্ছা আমি ডিভাইড করে দিব সমস্যা নেই, 8mv স্কোয়ার। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব আর কি। তো লিখলাম fs সমান 8mv স্কোয়ার। এখন মান লাগবে কার? এস এর মান লাগবে। তাহলে আরো কত দূর প্রবেশ করবে সেটাই চাইছে। দেখো বৃদ্ধি করলে কত দূর প্রবেশ করবে, আচ্ছা আরো না, শুধু কত দূর চাইছে। আরো মানে হচ্ছে আগের মানটাকে আবার বিয়োগ করা লাগে। তাহলে এবার 2/1 করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে ম্যাথ কিন্তু এটা ছোট সহজ, 2/1 করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 2/1, তো 2 এর ক্ষেত্রে fsটা হচ্ছে উপরে আছে, শুধু s থাকবে, নিচে হচ্ছে 1 থাকবে। 2 এর ক্ষেত্রে উপরে 8mv স্কোয়ার, শুধু 8 থাকবে, mv স্কোয়ার বাদ, নিচে হাফ থাকবে। সো s এর মান হয়ে যাবে 8 ইন্টু 2 মানে 16, তার মানে s এর মান হবে 16। আমরা একক ধরছিলাম মিটার, তাহলে অ্যান্সার আসছে 16 মিটার। সেন্টিমিটারে যদি অ্যান্সার লিখতে চাও 1600 সেন্টিমিটার অ্যান্সার লিখতে হবে। যে কোনো একটা রাখলেই হবে, কোনো সমস্যা নেই, মিটার সেন্টিমিটার একটাতে রাখলেই হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার সলভ। আমাদের এই স্লাইডের একদম লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের এইটা, যে একটি বুলেট 3টি তক্তা ভেদ করে 3/4 অংশ গতিশক্তি হারায়, বুলেটটি আর কতটি তক্তা ভেদ করবে? এটা সলভ করার জন্য আসলে অঙ্কও করা লাগে না, দেখিয়ে বলে দেওয়া যায়। দেখো কেমনে, আমরা পড়ছিলাম যে গতিশক্তিটা আসলে হচ্ছে স্মরণের সমানুপাতিক। এটা দেখো, এটা দেখো, গতিশক্তিটা হচ্ছে স্মরণের সমানুপাতিক। কথাটা বললে একটু ভুল হয়,
বলা উচিত যে স্মরণটা হচ্ছে গতিশক্তির সমানুপাতিক। গতিশক্তি যত গুণ বেশি বৃদ্ধি পাবে তত বেশি স্মরণ সে আসলে অতিক্রম করতে পারবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখো, 3টা তক্তা ভেদ করে সে 3/4 অংশ গতিশক্তি হারায়। তাইলে বলো তো একটা তক্তা ভেদের জন্য সে কতটুকু গতিশক্তি হারাইছে? একটা তক্তা ভেদ করার জন্য সে গতিশক্তি হারাইছে 1/4। কেমনে? এই 3/4 অংশকে আমি এভাবে লিখতে পারি 3 × 1/4। তাহলে 3টা তক্তার জন্য প্রত্যেকটার জন্য 1/4 অংশ করে গতিশক্তি সে হারাইছে। তাহলে 3/4 অংশ গতিশক্তি হারাইলে আর কতটুকু গতিশক্তি অবশিষ্ট থাকে বলো? গতিশক্তি আর অবশিষ্ট থাকে 1/4। 1 মাইনাস এই যে 3/4 অংশ হারানোর পরে বাকি থাকবে 1/4। তাহলে 3টা তক্তার জন্য প্রত্যেকটার জন্য যদি 1/4 করে সে হারায়, তাহলে অবশিষ্ট গতিশক্তি আছে 1/4 অংশ। তাহলে আর একটা তক্তা ভেদ করলে তো সেই 1/4 হারাই যাবে, তাই না? তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে বুলেট আর একটি তক্তা ভেদ করতে পারবে। এখান থেকে বোঝা যাচ্ছে অ্যান্সার হবে একটি। আমি রিপিট করি কিভাবে খুব অল্প সময়ে সলভ করা যায়। 3টা তক্তা ভেদ করে 3/4 অংশ গতিশক্তি হারায়, মানে প্রত্যেকটা তক্তায় সে 1/4 করে গতিশক্তি হারাই ফেলতেছে। প্রত্যেকটা তক্তার জন্য 1/4 করে সে ইনভেস্ট করে। এখন 3/4 অংশ হারানোর পর তার কাছে আছে কতটুকু পকেটে, আর কতটুকু আছে? তার পকেটে আছে, অবশিষ্ট আছে হচ্ছে 1/4। আর আমরা জানি 1/4 ইনভেস্ট করতে হয় কয়টা তক্তার জন্য? একটা তক্তার জন্য। তাহলে অবশিষ্ট 1/4 দিয়ে সে কয়টা তক্তা ভেদ করতে পারবে? একটাই ভেদ করতে পারবে। তাহলে অ্যান্সার হবে 1। আশা করি বুঝছো কিভাবে অঙ্ক না করে সলভ করা যায় এটা। এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রসিডিউরটা একটু দেখব। দেখো 3টা তক্তা ভেদ করছে, 3/4 অংশ গতিশক্তি হারাইছে। তাহলে আমরা জানি কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। 3টা যেহেতু তক্তা আমি ধরলাম, প্রতিটি তক্তার প্রতি তক্তার প্রস্থ হচ্ছে, প্রস্থ বা পুরুত্ব ধরে নাও x। তাহলে 3টা তক্তা যদি ভেদ করে তাহলে আমার স্মরণ হবে 3x। আর গতিশক্তি কতটুকু হারায় এই জিনিসটা বোঝা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। গতিশক্তি হারায় ফেলছে, হ্যাঁ, হারানো হোক আর অর্জন করা হোক সেটাই কিন্তু পরিবর্তন। আজকে থেকে কালকের দিনে আমি যদি যাই আমার বয়স একদিন বৃদ্ধি পাবে, একইভাবে আমি কিন্তু আমার জীবন থেকে একটা দিন হারাই ফেলবো, দূরে কিন্তু সত্যি কথা। তো পরিবর্তনটা হচ্ছে আসলে এখানে এক। সেমভাবে 3/4 অংশ গতিশক্তি হারায়, মানে গতিশক্তির পরিবর্তনটাই হচ্ছে গতিশক্তির 3/4 অংশ। তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে গতিশক্তির 3/4 অংশ। আশা করি বুঝছো। এবার বুলেট আর কতটি তক্তা ভেদ করবে? এখন বুলেট আর কয়টা তক্তা ভেদ করে দিতে পারবে সেটা ডিপেন্ড করে বুলেটে আর কতটুকু জোর আছে বা বুলেটে আর কতটুকু শক্তি আছে। আমি 100 টাকা থেকে 80 টাকা খরচ করে ফেলছি। এখন আমার বললো যে ভাই প্রত্যেকটা ডিমের দাম 10 টাকা, তাহলে আপনি আর কয়টা ডিম কিনতে পারবেন? আর আমি কিন্তু ডিম কিনতে পারবো পকেটে যে 20 টাকা আছে সেটা দিয়ে কিনতে পারবো, মানে অবশিষ্ট অংশ দিয়ে সবসময় আমি ইনভেস্ট করতে পারবো। তাহলে 3/4 অংশ হারানোর পরে অবশিষ্ট গতিশক্তি কতটুকু? অবশিষ্ট গতিশক্তি আছে হচ্ছে মোট গতিশক্তি থেকে কতটুকু বাদ গেছে? 3/4 অংশ গেছে। অবশিষ্ট গতিশক্তি আছে 4/3 হারাই গেলে 4/1 গতিশক্তি বাকি আছে। তাহলে অবশিষ্ট গতিশক্তি হচ্ছে 4/1। তাহলে আর কতটুকু যাবে, আর কতটি তক্তা ভেদ করতে পারবে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ওই n এর মানটা বের করতে হবে। তাহলে আমি ধরলাম যে ধরি আর nটি তক্তা ভেদ করবে, nটি তক্তা ভেদ করবে। তাই প্রশ্নে কিন্তু আমাকে সেই n এর মানটাই বের করতে হবে। তার কারণ কি? আর কতটি তক্তা সে ভেদ করবে এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি দ্বিতীয় শর্ত এখানে লিখতে পারি যে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন হইলে স্মরণ হবে এখানে হচ্ছে nx। কারণ কি? প্রত্যেকটা তক্তা যদি x করে হয় আর n সংখ্যক তক্তা যদি ভেদ করে তাহলে মোট প্রস্থ কত? nx। তাহলে কৃতকাজ এখানে nx চলে আসবে। আর গতিশক্তির পরিবর্তন কি? কতটুকু অবশিষ্ট আছে সেটা 1/4। তাহলে এখানে আমি লিখলাম 1/4 ইকে। এখন আমাদের মান লাগবে কার বলো? n এর মান লাগবে, সেটা আছে 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণকে আমি উপরে রাখবো, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণকে এখানে উপরে রাখি 2/1। তাহলে এখানে দেখো f(x) বাদ যাবে, শুধু থাকবে n, আর এখানে থাকবে 3। এখানে খেয়াল করো ই কে বাদ যাবে, এখানে আছে 1/4
আর এখানে আছে 3/4। তো এখানে 4 বাদ গিয়ে শুধুমাত্র থাকবে 1/3। তাহলে n/3 যদি 1/3 এর সমান হয় তাহলে n এর মান কত হবে? 1 হবে। এটাই আমাদের অ্যান্সার। আমরা এটাই জানতে চাইছিলাম যে কয়টা তক্তা সে আরও ভেদ করবে, অ্যান্সার হচ্ছে 1। একটু আগে তোমাদের দেখাইছিলাম কীভাবে আসলে 1 হচ্ছে অ্যান্সার হবে। আশা করি সবাই আমাদের এই লেকচারে এই গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক এবং গতিশক্তির আরও কিছু প্র্যাকটিস প্রবলেম আগের লেকচারের সাথে আমরা বুঝতে পারছি। তোমাদের সাথে আবারও নেক্সট লেকচারে দেখা হচ্ছে।